আচ্ছা, তাহলে স্টিম সেল তৈরি হচ্ছে, তাই না? এই স্টিম সেলটা কিভাবে তৈরি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব সেটা, ঠিক আছে? স্টিম সেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেল আমাদের জন্য। অ্যাটলিস্ট স্টিম সেল হচ্ছে এমন একটা সেল যে সেল থেকে কি আপনি যদি কোনো সেলকে স্টিম সেলে কনভার্ট করতে পারেন তাহলে এই সেল থেকে যে কোনো অর্গান তৈরি করা সম্ভব, ঠিক আছে? যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন তো একটা সেলই ছিলাম না, বাবা এবং মার মাধ্যমে কি একটা সেল তৈরি হয়েছিল, তাই না? জাইগোট যেটাকে আমরা বলতেছি। এখন এই সেলটা কিন্তু স্টিম সেল ছিল, সেই জন্য ওই একটা সেল থেকে আপনার হার্ট তৈরি হয়েছে, নাক, মুখ, কিডনি, লিভার সব একটা সেল থেকে তৈরি হয়েছে। বাট আমরা যদি স্টিম সেলে কনভার্ট না করতে চাই তাহলে লিভার সেল যদি আমি নেই, লিভার সেল থেকে একটা লিভারই তৈরি করা সম্ভব হবে। কিসে কনভার্ট মানে পরিবর্তন করা, ঠিক আছে? যেমন লিভার সেলকে আমি যদি বায়োটেকনোলজিক্যালি ডেভেলপ করি এটাকে, তাহলে এখান থেকে একটা লিভারই তৈরি হওয়া সম্ভব। কিন্তু লিভার সেলকে যদি আমি স্টিম সেল বানাই, স্টিম সেল বানালে এটা থেকে কিডনি, লিভার, লাংস যে কোনো একটা কি তৈরি করা সম্ভব হবে। যদি আমরা কোনো সেলকে এরকম স্টিম সেলে কনভার্ট করতে পারতাম তাহলে কি করতে পারতাম, আমাদের যে অর্গান রিলেটেড প্রবলেমগুলো আমাদের আর থাকতো না। যেমন আমাদের কিডনি প্রবলেম হচ্ছে, ডোনার খোঁজা লাগতেছে, তাই না? কিছুই লাগতো না, আমাদের কিডনি থেকে আমরা কি সেল নিয়ে বায়োটেকনোলজিক্যালি ডেভেলপ করা, অথবা আরেকজনের শরীর থেকে সেল নিয়েও কি আমরা বায়োটেকনোলজিক্যালি ডেভেলপ করতে পারতাম। বাট আমাদের বায়োটেকনোলজি এতটা ডেভেলপ করে, ঠিক আছে? তবে সামনে একটা যুগ আসবে যে যুগে কি ক্যান্সার রোগটা হয়তো হয়ে যাবে জ্বরের মতো, কারণ যখনই বায়োটেকনোলজি আপনার বডিতে খাটাবেন তখনই কি অনেক ডিএনএ কি ইন্টারপ্রিটেশন ভুল হয়ে যাবে, তখন কি ক্যান্সারটা হয়ে যাবে, ওইটাকে আবার ঠিক করা যাবে। এটা ঠিক করতে যে আরেকটা হবে, মানে জ্বর যেরকম কমন রোগ, কোনো কেউ কিছু মনেই করে না, ক্যান্সারটা হয়তো একসময় হয়ে যাবে কি খুব কমন একটা রোগ। তখন আবার কি এই যে আমরা ওষুধ লিখতেছি এত, তখন হয়তো এত ওষুধের উপর কেউ ডিপেন্ডেন্ট হবে না, কারণ আমাদের সকল রোগের উৎপত্তি স্থল কোথা থেকে হবে, ডিএনএ থেকে। যদি আমি ডিএনএর সেগমেন্টটা টেস্ট মানে চেঞ্জ করে দিতে পারি তাহলে কি রোগ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ওই পর্যায়ে কবে যাবে সায়েন্স, এটার জন্য আমাদের যথেষ্ট কি অপেক্ষা করা লাগবে। ওকে, তাহলে স্টিম সেল ক্লিয়ার তো? স্টিম সেল থেকে কি তৈরি হবে যখন আরবিসি তৈরি করব আমরা, স্টিম সেল থেকে তৈরি হবে কি হেমোসাইটোব্লাস্ট। দেখেন এটা কি কোনো কারেকশন আছে কিনা, এইচ এ ই এম ও, আমি লিখে দিচ্ছি এইচ এ ই এম ও, হেমোসাইটোবিএলএএসটি, হেমোসাইটোব্লাস্ট। আমরা শুধু বলতেছি, দেখেন এই টার্মগুলো সহজ, সবগুলাই কি ব্লাস্ট অ্যাপ্রক্সিমেট, হেমোসাইটোব্লাস্ট। এরপরে কি প্রোনর্মোব্লাস্ট, কি হ্যাঁ নর্মো ব্লাস্ট হবে, হ্যাঁ প্রোনর্মোব্লাস্ট। এরপরে দেখেন আর্লি ইন্টারমিডিয়েট লেট, তিনটা আর্লি ইন্টারমিডিয়েট লেট নর্মোব্লাস্ট, হ্যাঁ আর্লি ইন্টারমিডিয়েট লেট দুইটি সবগুলাই কি নর্মোব্লাস্ট। এরপরে হচ্ছে ইমম্যাচিউরড আরবিসি বা রেটিকুলোসাইট, রেটিকুলোসাইটটা কি ইমম্যাচিউরড আরবিসি। এরপরে এটা ম্যাচিউরড হয়ে কিসে পরিণত হবে, আরবিসি পরিণত হবে। আচ্ছা এখানে আর্লি ইন্টারমিডিয়েট লেট এখানে তো সব লাইন ধরে দেওয়া আছে, আমি শুধু এক লাইনে বলছি, আর কোনো এইচ এ ই হেমোসাইটোপ্লাস্ট। ওকে, আমি একটু দেখাচ্ছি। দেখেন ধাপগুলা কিন্তু নাম মুখস্থ করা সহজ, কিন্তু ধাপের চেঞ্জগুলো আমরা কি পড়তেছি না, কারণ এই চেঞ্জগুলো কি এমবিবিএস লেভেলে পড়ানো হয় সাধারণত। তারপর আমি জাস্ট বলার জন্য শুধু বলে দিচ্ছি যে আমরা যখন জানি যে আমাদের আরবিসিটা কি নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। আবার আমাদের যে স্টিম সেলটা তৈরি হচ্ছে কোথা থেকে, বোন মেরু থেকে। বোন মেরুর সেলগুলা কিন্তু কি বোন মেরুর সেলগুলা নিউক্লিয়াস যুক্ত, আর বোন মেরুর সেলে কোনো হিমোগ্লোবিন নেই, তাই না? তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, এটা একটা সেল যেটা বোন মেরু, তাই না? এটা স্টিম সেলে কনভার্ট হওয়ার পর এটা কিসে পরিণত হবে, হিমোগ্লোবিন যুক্ত আরবিসিতে পরিণত হবে, তাই না? তাহলে প্রথম কয়েকটা ধাপে কি হবে, এই কোষের নিউক্লিয়াস যেটা আছে এটা কি হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে আস্তে আস্তে এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে এই জায়গাটা দখল করবে কে, হিমোগ্লোবিন। ধীরে ধীরে ভিতরে হিমোগ্লোবিন ঢুকবে, হিমোগ্লোবিন কি করবে, আরবিসির এই জায়গাটা
দখল করে ফেলবে। তার মানে কি এখানে পরিবর্তনগুলো জাস্ট প্রথম কয়েকটা ধাপে কি হবে, নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, পরের কয়েকটা ধাপে কি হবে, ভিতরে হিমোগ্লোবিনটা বসে যাবে, শুধু এইটুকুই পরিবর্তন আর কিছু না। ঠিক আছে, তাহলে পরিবর্তনগুলো আমরা আরেকবার বলতেছি কি হবে। প্রথমে হবে কি হেমোসাইটোব্লাস্ট, তারপরে ধাপটা কি প্রোনর্মোব্লাস্ট, তারপরে আর্লি ইন্টারমিডিয়েট লেট, আর্লি হবে আর্লি ইন্টারমিডিয়েট লেট নর্মোব্লাস্ট, এরপরে কি রেটিকুলোসাইট আর ইলেকট্রোসাইট। ওকে, তাহলে আমাদের ইলেকট্রোসাইট তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে ইলেকট্রোসাইট কি সারাদিন তৈরি হবে আপনার শরীরে, অর্থাৎ সারাক্ষণ কি ইলেকট্রোসাইট তৈরি হতেই থাকবে? তাহলে কখন তৈরি হবে ইলেকট্রোসাইট? কখন আপনি খাবেন? যখন আপনার ক্ষুধা লাগবে, তাই না? নরমালি কি যখন আমার ক্ষুধা লাগবে তখনই তো আমি খেতে যাব, তাই না? যদি আমার ক্ষুধাই না লাগে আমি খাবো কিভাবে? এখন আরবিসির কাজ কি দেখো, আরবিসির কাজ কি? আরবিসির কাজ হচ্ছে কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা। তার মানে কি লাংস টু টিস্যু, টিস্যু থেকে লাংস থেকে টিস্যুতে কি নিয়ে আসবে, অক্সিজেন নিয়ে আসবে। টিস্যু কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা আবার কোথায় নিয়ে যাবে, লাংসে নিয়ে যাবে। কে করবে এই কাজটা? আরবিসি করবে। এখন আমরা বললাম ক্ষুধা লাগলে খাবার খাই, তাহলে বডি আরবিসি কখন তৈরি করবে? যখন আমার শরীরে কি হবে, খাবার অক্সিজেনের অভাব হবে, তাই না? বডির কোনো টিস্যুতে যদি অক্সিজেনের অভাব হয় সেই অভাবটাকে বলা হয় কি হাইপোক্সিয়া। কি বলে? হাইপোক্সিয়া। তাহলে সহজভাবে বলি হাইপোক্সিয়া মানে হচ্ছে লেক অফ অক্সিজেন ইন টিস্যু। ঠিক আছে, টিস্যুতে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তাকে কি বলা হয়, হাইপোক্সিয়া। তার মানে কি আমার বডিতে কোনো জায়গায় যদি ব্রেন ডিটেক্ট করে যে এই জায়গায় কি অক্সিজেন লেভেলটা ঠিক নেই, তাহলে সেটাকে আমরা কি বলবো, হাইপোক্সিয়া। এই হাইপোক্সিয়া হওয়া মানে কি অক্সিজেনের অভাব। অক্সিজেন পৌঁছানোর দায়িত্ব কার ছিল? এই যে আরবিসি, আরবিসি ছিল। তার মানে আরবিসির অভাব হতে পারে, পরিবেশেও কিন্তু অক্সিজেন কম থাকতে পারে। বাট ব্রেন শুধু কি পরিবেশ থেকে তো আর ব্রেন অক্সিজেন আনতে পারবে না। ব্রেন অক্সিজেন পরিবহনের দায়িত্ব দিয়ে রাখছে কাকে? লাংস আর টিস্যুকে, লাংস আর টিস্যু, আরবিসি কে দিয়ে রাখছে, তাই না? তাহলে যদি অক্সিজেনের অভাব হয় ব্রেন শুধু রেসপন্সিবল কাকে বলবে, আরবিসি কেই বলবে। তার মানে এখন আরবিসির আরো দরকার হবে, সে আরবিসি প্রোডাকশনে সাহায্য করবে। যখন আরবিসি তৈরি হবে তখন এই অক্সিজেনের অভাবটা থাকবে না। যখন হাইপোক্সিয়াটা কি শেষ হয়ে যাবে তখন আর বডিতে আরবিসি তৈরি হবে না। তার মানে আমাদের শরীরে আরবিসি শুধু তখনই তৈরি হবে যখন হাইপোক্সিয়া হবে। ঠিক আছে, এখন আমরা এই মেকানিজমটা একটু দেখবো যে আমাদের শরীরে আরবিসিটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের দেহের ভাইটাল অর্গান কয়টা? আর আজকে ভিডিও দিবেন আজকে নেক্সট দেখি ভাইটাল অর্গান কয়টা? 5টি। নাম বলেন। ব্রেন, হার্ট, লাংস, লিভার। কিডনি কোথায় থাকে? কমন অ্যানসার, বুঝছেন? যখন আমরা ভাইবা নিব তখন এমনি অ্যানসার দিবেন। কিডনি কোথায় থাকে? এই সাইডে থাকে। এটার জন্য আপনি এত পড়াশোনা করতেছেন, বলেন এইটুকু জানার জন্য কি পড়াশোনা করতেছেন? আপনি জাস্ট বলেন, আপনি বাইরে যান, যে কাউকে বাইরের চোখের সামনে যাকে পড়ে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার কিডনি কোথায় থাকে, সেও বলবে এখানে থাকে। হ্যাঁ, ব্যাক সাইড। এখন ইংরেজি আসছে। ওকে, এইভাবে পড়লে হবে না। কিডনি কোথায় থাকে স্যার? রাইট লাম্বারে থাকে না? এটা আপনারা পড়ে আসছেন, তাই না? অ্যাট লিস্ট দুইটা কিডনি লেফট এবং রাইট লাম্বার রিজনে থাকে ম্যাক্সিমাম ওর পার্টটা, তাই না? আর কিছু পার্ট কি হাইপোগ্যাস্ট্রিক রিজনে থাকে, এপিগ্যাস্ট্রিক রিজনে থাকে, আম্বালিকাল রিজনে থাকে। লেফট এবং রাইট না, কিডনি দুইটা না আমাদের? তাহলে দুইটা লেফট এবং রাইটে ভাগ হয় কিভাবে? মাঝখানে কোন প্ল্যান্টটা আমরা চিন্তা করি? অ্যানাটমিক্যাল প্ল্যান্ট কয়টা? 9টা স্যার। 9টা। বলেন দেখি। আপনি যেটা বলতেছেন রিজন অফ অ্যাবডোমিন, রিজন 2টা স্যার। কি কি?
লোয়ার আপার লোয়ার অ্যানাটমিক্যাল প্ল্যান কাল্পনিক রেখাগুলো যে রেখা দিয়ে আমরা মানুষদের বিভিন্ন অঙ্গগুলোকে ভাগ করি কি সেই প্ল্যানগুলো না প্ল্যান কয়টা তিনটা কি সেজিটাল প্ল্যান ফ্রন্টাল আর কর্নাল প্ল্যান আরেকটা কি ট্রান্সভার্স প্ল্যান ঠিক আছে এটা প্রথম ক্লাসের পড়া না সেজিটাল প্ল্যান আমাদের দেহকে কিভাবে ভাগ করে আপনি গত ক্লাস করছেন না এটা শুক্রবারে এখন পারেন না কেন ওকে নেক্সট যার যা পড়ার দরকার পড়ে নিয়েন আমরা তো পড়াই গেছি কোথায় ছিলাম এটাই শেষ হবে না আজকে ডিসকাশন আচ্ছা আমরা একটু আসি প্রথমে কি ছিল হাইপোক্সিয়া তাই না এই হাইপোক্সিয়াকে ডিটেক্ট করে কে ব্রেন তাই না হাইপোক্সিয়া কোথাও হচ্ছে এটা সেল কাকে জানাবে ঠিক আছে যে আমাদের বডিতে এখানে হাইপোক্সিয়া হচ্ছে তাহলে এই কোষগুলো এই খবরটা কাকে দিবে ব্রেনকে ব্রেন কি বুঝবে যে এখানে হাইপোক্সিয়া হওয়ার কারণ হচ্ছে নিশ্চয়ই আরবিসি কমে গেছে ঠিক আছে ব্রেন এখন কি করবে আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে শুরু করবে কিভাবে শুরু করবে বাই কিডনি ঠিক আছে কিডনি সেজন্য যাদের কিডনি ফেলিওর থাকে দুইটা কিডনি যাদের ফেলিওর থাকে তাদের কিন্তু রেগুলার রক্ত দিতে হয় অথবা কি ইরাইথ্রোপয়েটিন নামক একটা ইনজেকশন আছে তাকে ইনজেকশনটা রেগুলার দিতে হয় ঠিক আছে তাহলে আরবিসি তৈরির সাথে সরাসরি সম্পর্ক কার কিডনি ঠিক আছে তাহলে দেখেন কিডনি এখানে ইনভলভ হয়ে গেল এই যে হাইপোক্সিয়া হয়েছে এটা কাকে জানাবে ব্রেন এটাই কি করবে কিডনিকে স্টিমুলেট করবে তাহলে ব্রেন জানলো হাইপোক্সিয়া হচ্ছে কার কাছ থেকে টিস্যু তাই না ব্রেন কার কাছ থেকে জানছে টিস্যুর কাছ থেকে এখন এই ব্রেন এটা আবার কাকে বলতেছে কিডনিকে কিডনি হাইপোক্সিয়া বলার সাথে সাথে সে কি এক্সাইটেড হয়ে যাবে এক্সাইটেড হয়ে কি করবে একটা স্পেসিফিক কি রিলিজ করবে ফ্যাক্টর নাম হচ্ছে রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর নাম কি রেনাল ফ্যাক্টর রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর এটা কে রিলিজ করবে কিডনি কখন রিলিজ করবে যখন বডিতে কি আছে হাইপোক্সিয়া আছে এইটুকু ক্লিয়ার কিনা যে আমার টিস্যুতে হাইপোক্সিয়া থাকলে সবার আগে টিস্যু এটা কাকে জানাবে ব্রেনকে জানাবে ব্রেন এটা কাকে জানাবে সমস্যা সমাধানের জন্য কিডনিকে জানাবে কিডনি এই সমস্যা সমাধানের জন্য কি রিলিজ করবে রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর এইটুকু ক্লিয়ার কিনা ক্লিয়ার হয় তাহলে পরের দিন পড়া দিতে পারেন না কেন আপনি সবসময় কি এই কানে হাত দিয়ে পড়বেন প্রবলেম কি এই কান দিয়ে পড়া ঢুকে এই কান দিয়ে সব বের হয়ে যায় বাসায় আপনারা একদমই পড়েন না এটা ঠিক না ক্লিয়ার এতটুকু নেক্সট ওয়ান হাইপোক্সিয়া হচ্ছে লেস মানে লেক অফ অক্সিজেন ইন টিস্যু টিস্যুতে যদি কি হয় অক্সিজেন যদি টিস্যুতে কমে যায় এটাকে বলা হয় কি হাইপোক্সিয়া ঠিক আছে লেক অফ অক্সিজেন ইন টিস্যু ইজ কল্ড হাইপোক্সিয়া ক্লিয়ার হাইপোক্সিয়া হলে এটা ব্রেন ডিটেক্ট করে কাকে জানাবে কিডনি বাস কিডনি তার মেকানিজম শুরু করে দিবে এখন এই রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর কি করবে এটা আলফা গ্লোবিউলিন আছে না আমরা আলফাটাকে বাদ দেই গ্লোবিউলিনটাকে তো চিনি গ্লোবিউলিনটা কি কি প্রোটিন প্লাজমা প্রোটিন ওই গ্লোবিউলিনটার কতগুলো প্রকার আছে আলফা গ্লোবিউলিন ডেল্টা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন ঠিক আছে এরকম কতগুলো কি প্রকার আছে তাহলে আলফা গ্লোবিউলিন গুলাকে এই রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর কিসে কনভার্ট করবে ইরাইথ্রোপয়েটিন যেটা আমাদের রোলটাকে বললাম এটা মাথায় ঢুকে না মাথা মোটা হয়ে গেছে এত সহজ একটা জিনিস দেখেন রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর আমাদের রক্তে যে আলফা গ্লোবিউলিন গুলো আছে এদেরকে কিসে পরিণত করবে ইরাইথ্রোপয়েটিন এই যে হরমোন তৈরি হলো এখন এই হরমোনটাই একমাত্র কি পারে আপনার যে বোন মেরুগুলো আছে বোন মেরু সেল থেকে কি তৈরি করবে
স্টিম সেল তৈরি হবে। স্টিম সেল তৈরি হলে বাকি ধাপগুলো তো আমরা জানি, তাই না? তারপরে কি হবে? হেমোসাইটোব্লাস্ট, প্রোনর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, তাই না? রেটিকুলোসাইট, লাস্টে কি তৈরি হচ্ছে? আরবিসি তৈরি হচ্ছে, তাই না? আরবিসি, এটা এক্স দিচ্ছি না, এটা আলফা। হ্যাঁ, ওইটা কি আপনার আলফা এক্স না, আলফাকে এইভাবে বোঝায়, এটা লিখতে যে এক্স বানাচ্ছে। স্যার এই বইটা অনেক ভুল আছে স্যার। জি স্যার, এই বইটা তো যে লিখছে সে তো মেডিকেলের ছাত্র না, সে কম্পিউটারের ছাত্র। এরপরে কারেকশনের জন্য যে আমি বুঝবো এটা বসাবার হয় নাই। জি, স্যার আমরা বোন মেরুটা কোনটাকে ধরবো স্যার? ওই যে কখনো নেহারি খাইছেন? নেহারি খাইছেন? নেহারি, জি স্যার। নেহারি খান না? নেহারি খাওয়ার পরে কি করে? ভিতরে একটা নরম যে- নরম থাকে, টান দেন না, বের হয়ে আসে, কি মজাটা লাগে। ওটার নামই বলবেন। এটা কোন মানুষ স্যার? জি, কখনো গরুর মাংস পায়া কাটছেন? কাটলে দেখছেন ভিতর থেকে একটা নরম জিনিস, মজ্জাটা থাকে, ওইটাই। বাচ্চারা কি ভিতরে চামিচ দিয়ে নিয়ে আসে? কখনো দেখেন নাই বলবেন। ওকে, তাহলে কি আলফা গ্লোবুলিনটা এই ফ্যাক্টরটার প্রভাবে একটা হরমোনে পরিণত হবে। এই হরমোনটা একমাত্র পারে কি বোন মেরুর সেলগুলাকে স্টিম সেলে কনভার্ট করার জন্য। আর স্টিম সেল কি তৈরি করবে? আরবিসি তৈরি করবে। আরবিসি তৈরি হলে কি হিমোগ্লোবিন বাড়বে না? হিমোগ্লোবিন বাড়লে কি হবে? অক্সিজেন বাড়বে না? যদি অক্সিজেন বেড়ে যায় তাহলে আর হাইপোক্সিয়া থাকবে? হাইপোক্সিয়া আর থাকবে না। যখন হাইপোক্সিয়া থাকবে না তখন এটাই কি করবে? কিডনিকে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে। এখন কিডনি কি করবে? এই প্রক্রিয়াটা বন্ধ করে দিবে। তার মানে কি এই যে এইটুকু প্রক্রিয়া আমরা মুখস্থ করলাম, প্রথম প্রশ্ন আমরা কি মুখস্থ করলাম? স্টিম সেল থেকে আরবিসি কিভাবে তৈরি হয়। আপনি বুঝেন আমরা প্রথম ইয়াটা কি বললাম? স্টেপ, ও বাদ দিয়ে দিলাম যে আরবিসি পর্যন্ত আপনাকে যেতে হবে। আমি কি সবটা দেখা দিব? আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলছি। দেখেন, বডিতে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় এটাকে কি বলে? হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া হলে আমার দরকার কি? দরকার আরবিসি, তাই না? এখন আরবিসি তৈরি হবে কিভাবে? হরমোনটা লাগবে। কি হরমোন? ইরাইথ্রোপয়েটিন হরমোনটা লাগবে। ইরাইথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হবে কোথা থেকে? কিডনি রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর থেকে। কিডনি রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর আলফা গ্লোবুলিনকে কিসে পরিণত করবে? ইরাইথ্রোপয়েটিন হরমোনে কনভার্ট করবে। এই ইরাইথ্রোপয়েটিন হরমোন কি করবে? স্টিম সেল তৈরি করবে। কোথা থেকে? বোন মেরু থেকে, তাই না? স্টিম সেলটা কি করবে? হেমোসাইটোব্লাস্ট, প্রোনর্মোব্লাস্ট, আলটিমেট কি তৈরি হবে? আরবিসি তৈরি হবে। তার মানে আরবিসির পরিমাণ বাড়বে। আরবিসি যদি তৈরি হয় আরবিসির পরিমাণ বাড়বে। আরবিসির পরিমাণ যদি বাড়ে হিমোগ্লোবিনের পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে আগের চেয়ে অক্সিজেন সাপ্লাইটা বাড়বে না? যখন অক্সিজেন সাপ্লাইটা বাড়বে তখন কি আর হাইপোক্সিয়া থাকবে? যখন হাইপোক্সিয়া থাকবে না তখন কিডনি আর স্টিমুলেট থাকবে? তখন আবারও কি এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। আবারও যদি কখনো কোনো জায়গায় হাইপোক্সিয়া হয় আবারও কি এই প্রক্রিয়াটা শুরু হবে। তার মানে যখন আপনার শরীরে আরবিসির অভাব তখন এই প্রক্রিয়া শুরু হবে, যখন আরবিসি ঠিক আছে তখন কি এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তাহলে স্যার এই প্রক্রিয়াটা যেভাবেই বলেন সকল কুদরতের পিছনে কোনো সায়েন্স আছে, তাই না? আমাদের বডিতে যা হচ্ছে সবই কুদরত, বাট এর পিছনে কি আছে? কোনো সায়েন্স আছে। অবৈজ্ঞানিক কোনো কাজ কি আমাদের স্রষ্টা করতেই পারে না, তাই না? সব কিছুর পিছনে বিজ্ঞান আছে। এখন বিজ্ঞানটা আমরা আবিষ্কার করছি অথবা কি করি নাই। স্যার তাহলে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ মেইনটেইন করা হচ্ছে কিডনি। হ্যাঁ, সম্পূর্ণ মেনটেন করতেছে কিডনি, ঠিক আছে। কিন্তু কিডনি কি একা করতে পারবে? যদি আপনার বোন মেরুতে ডিপ্রেশন থাকে, ধরেন আপনার বোন মেরু ভালো নাই, তাহলে কি ইরাইথ্রোপয়েটিন পারবে বোন মেরু থেকে স্টিম সেল তৈরি করতে? পারবে না। এরপরেও কথা আছে, পরের কোশ্চেনটা পড়লে দেখবেন আরো কিছু জিনিস দরকার। যদি আপনার রক্তে আয়রন না থাকে, আপনার রক্তে কি অ্যামাইনো অ্যাসিড না থাকে, আপনার রক্তে কোবাল্ট না থাকে, ফলিক অ্যাসিড না থাকে, আপনার শরীরে আরবিসি তৈরি হবে? প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য কিছু নিউট্রিশনও দরকার হয়। যখন সব জিনিস ওকে তখনই কি তৈরি হবে? আরবিসি তৈরি হবে। হ্যাঁ স্যার, এটা পরের পেজে দেওয়া আছে, কিন্তু আগেই তো কোশ্চেন তুলে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা কেন করলাম? রোল অফ ইরাইথ্রোপয়েটিন। দেখবেন আমরা অনেকে প্রশ্ন করতে পারে যে কিডনি রোগীদের কেন রক্ত দেওয়া লাগে? কিসের জন্য?
যদি আমার কিডনি কাজ না করে, কিডনিকে ব্রেন সামলাতে না পারে, তাহলে কি হাইপোক্সিয়া হলে কিডনি এটা তৈরি করতে পারবে? এটা যদি তৈরি না হয় ইরাথ্রোপয়েটিন তৈরি হবে? ইরাথ্রোপয়েটিন তৈরি না হলে আরবিসিও তৈরি হবে না, আলটিমেটলি আমার শরীরে অ্যানিমিয়া দেখা দিবে। কথা হচ্ছে আমি কিডনি রোগীকে চাইলে কি দিতে পারি? সরাসরি এই হরমোনটা ইনজেকশন আকারে দিতে পারি। ইনজেকশন আকারে দিলেও কি তৈরি হওয়া শুরু হবে না? কিন্তু প্রবলেম হচ্ছে এই হরমোনটা শরীরে ব্যবহার করলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিডনি রোগীদের এমনি ব্লাড প্রেশার কি হয়? বেড়ে যায়। সেই ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, কিডনি রোগীদের শুধু ডায়ালাইসিস করলে হবে তা না, ডায়ালাইসিসের পাশাপাশি তাকে কি রেগুলার ব্লাডও দিতে হবে। কারণ কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে কি আরবিসি তৈরি হবে না। কিসের জন্য? কারণ রেনাল ইরাথ্রোপয়েটিন ফ্যাক্টর সে তৈরি করতে পারবে না। এটা উচ্চারণ কি স্যার? রেনাল ইরাথ্রোপয়েটিন ফ্যাক্টর, সেটা থেকে তো ইরাথ্রোপয়েটিন তৈরি হচ্ছে। তাহলে গ্লোবিন কেন দরকার? ইরাথ্রোপয়েটিন হরমোন তৈরি করতে কি লাগে? গ্লোবিন লাগে। ওকে, নেক্সট প্রশ্নটা একেবারে সহজ। নেক্সট প্রশ্নটা হচ্ছে কি কি নিউট্রিশন লাগে? এটা অনেকটা অ্যানিমিয়ার চিকিৎসা। ঠিক আছে, যাদের রক্ত স্বল্পতা আছে তাদের এই জিনিসগুলো কি দিতে হবে। তাহলে রক্ত স্বল্পতা যাদের আছে তাদের শরীরে কি হিমোগ্লোবিনের অভাব? হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয় মনে আছে? হিম আর গ্লোবিন। তাহলে আমরা শুধু হিম আর গ্লোবিনের চিন্তা করতেছি, তাই না? আর বাকি সব ঠিক করতেছি কিন্তু আমরা, যে আমার বোন মেরু ঠিক আছে, ইরাথ্রোপয়েটিন ঠিক আছে, কিডনি ঠিক আছে, ব্রেনের হাইপোক্সিয়া ধরার ক্যাপাসিটি ঠিক আছে, তারপরে আমরা এখানে আসতেছি। ওইদিকে যদি কারো সমস্যা থাকে তাহলে কিন্তু এদিকে ধরে লাভ নাই। ওকে, হিম তৈরি হয় কি দিয়ে? ওকে, আর এটা তৈরি হয় কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড। ওকে, আর স্টেম সেল থেকে কতগুলো ধাপে 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 কি তৈরি হয়? আরবিসি তৈরি হয়। এখানে কিন্তু আমাদের নিউট্রিশনগুলো ডিপেন্ড করতেছে। দেখেন, যেহেতু হিম তৈরি হওয়ার জন্য আয়রন লাগবে, হিম কত পার্সেন্ট থাকে? 96%। ওকে, তাহলে আপনি যতই রুগীকে আয়রন খাওয়ান হবে না, কিন্তু যতই ফলিক অ্যাসিড দেন হবে না। কিসের জন্য? 96%-এর দিকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। অবশ্যই যে কোনো অ্যানিমিয়ার রুগীকে মাছ, মাংস, ডিম, দুধ অথবা যদি খেতে না পারে তাহলে কি নিউট্রোসল স্যালাইন, অ্যামাইনো অ্যাসিডের স্যালাইন পাওয়া যায়, তাই না? ওই স্যালাইনটা অ্যাটলিস্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার মানে কি অ্যানিমিয়ার রুগী ভালো করার পূর্ব শর্ত কি? রুগীকে মাছ, মাংস, ডিম, দুধ খাওয়াতে হবে। তার মানে কি মেয়েদের ক্ষেত্রে বলি, যখনই মেনস্ট্রুয়াল সাইকেল হবে বা মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার পরে অবশ্যই কি মাছ, মাংস, ডিম, দুধ 2-3 দিন হলেও কি খেতে হবে, একদম বাদ দেওয়া যাবে না। এর সাথে কি আয়রন, ফলিক অ্যাসিড। জি, তা না হলে 4%-এর জন্য আমার হিম তৈরি হবে না, তাই না? তাহলে আয়রন এবং ফলিক অ্যাসিড কি এই ক্ষেত্রে লাগবে। তাছাড়াও কিছু উপাদান আছে যে উপাদানগুলো কি করে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি করে রান করতে সাহায্য করে। যেমন ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের ভিতর কি কি আছে? ভিটামিন B1, B2, B3, B4, B6, B12। এর ভিতরে কমনলি ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B1 আর ভিটামিন B12 এই প্রক্রিয়ার জন্য কি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু মিনারেল লাগে, যেমন কপার ভেরি মাচ ইম্পর্টেন্ট, জিঙ্ক ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোবাল্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট এই প্রক্রিয়ার জন্য। আর এগুলো তো ট্রেস এলিমেন্ট। আমরা যখনই মাটি থেকে আসে এরকম কোনো খাবার খাবো, এটা কি পাবোই। মাটি থেকে আসে কি খাবার? একমাত্র অ্যানিম্যাল খাবারগুলো ছাড়া সবই আসে, শুধু আলু কেন আসে? আপনি যদি বেগুন খান এটা কোথা থেকে আসবে? গাছটা কিসের উপর আছে? গাছের পুষ্টির মূল উপাদানগুলো কোথা থেকে আসে? সব তো মাটি থেকেই আসে। তার মানে কি আপনি যদি ভেজিটেবল খান, সহজ কথা, ঠিক আছে, অথবা কি প্ল্যান্ট সোর্স থেকে আসে এরকম কোনো খাবার খান, তাহলে আপনার সব মানে সব শরীরে কি মিনারেলের অভাব হওয়ার কথা না। আপনি যখনই শুধু অ্যানিমেলের উপর ডিপেন্ড করবেন, মাংস, মাছ, ডিম এটা ছাড়া কিছুই খান না, তখনই আপনার শরীরে কি মিনারেলের ঘাটতি দেখা যাবে। নামই তো বেগুন, ঠিক আছে, তাই না? আচ্ছা বলতেছি, খাবার তো অনেক খাবার না না ঠিক আছে বুঝতে পারছি, আগে ওরটা বলে দেই, ঠিক আছে। বেগুন গুণ নাই, তাই না? এখন বুঝেন যে আমরা আসলে কি বেগুনটা খাচ্ছি পুষ্টির জন্য, তাই না?
ওইটার কোনো গুণ থাকার দরকারও নাই। ওটা কি সুন্দর হবে, দেখতে ভালো হবে, এটা দরকার আছে? ও খুব সত্যবাদী হবে, দেখতে ভালো আছে। দেখতে সুন্দরই তো। দেখতে সুন্দর হতে মানে কি তাজা হতে হবে, এইটুকুই। ওকে, তার অনেক পুষ্টি উপাদান আছে, ঠিক আছে? বেগুনের পুষ্টি উপাদান আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন অনেক অনেক পুষ্টি উপাদান। যেটা মাটি থেকে আসে সেটা পুষ্টি নিয়েই আসে, তাই না? আমরা প্রতিবেশী হুম, প্রতিবেশী কার কি প্রতিবেশী? কি ক্ষতি বলেন তো? যাদের অ্যালার্জি আছে চাঁদের আচ্ছা, সবার কি অ্যালার্জি বেগুনে থাকে? আপনার অ্যালার্জি ইলিশ মাছে থাকলে ইলিশ মাছ আপনার জন্য ক্ষতি। আপনার অ্যালার্জি গরুর মাংস থাকলে গরুর মাংস আপনার জন্য ক্ষতি। কই গরুর মাংস ক্ষতি আছে বললেন না তো? ওটা শুধু নিয়েই মাথা নষ্ট। না ওইটা ওইটা সবার কমন জিনিস তো সবার হয় না, সবার হয় না। দেখা গেছে কি হয়ে গেছে যে গরু মাংস বা বেগুন খেলে অ্যালার্জি, কিন্তু কোন খাবারটা অ্যালার্জি হচ্ছে এটা কেউ সহজে লক্ষ্য করে না। প্রবলেম তো অ্যালার্জির কোনো চিকিৎসাই নাই। এক প্রথম চিকিৎসাই হচ্ছে কি, যে জিনিসে অ্যালার্জি আছে সেটা থেকে দূরে থাকতে হবে, এরপরে হচ্ছে অন্য চিকিৎসা। লক্ষ্য করেন এখন ওই জিনিস আমার বুঝতে হবে। হ্যাঁ, এটা না বুঝলে তো আপনি আপনার রোগীর ক্ষেত্রেও তাই বুঝতে হবে। কোনো রোগী যদি অ্যালার্জি সমস্যা নিয়ে আসে, প্রথম প্রশ্ন হচ্ছে কিসে অ্যালার্জি হয়। যে জিনিসে অ্যালার্জি হয় ওইটা হয়াকার রয়াকার হারাম থাকতে হবে, ঠিক আছে? ওইটা খাওয়ানো যাবে না, ওইটা ধারে কাছে আসা যাবে না। যদি খুব পছন্দের জিনিস হয়, হতে পারে না গরুর মাংস তার খুব পছন্দের, গরুর মাংস খেলে অ্যালার্জি হয়, তাহলে খাওয়ার আগে অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতে হবে। তবে খুব বেশি না, মাঝে মাঝে খাবে, ঠিক আছে? খাওয়ার আগে অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবে, তার মানে এটা বুঝাই দিতে হবে এই ওষুধটা খেয়ে তারপরে খাবেন। তা না হলে কি শরীরে অ্যালার্জি হবে, আর অ্যালার্জি রিয়াকশন আমাদের জন্য কখনোই ভালো না। এটা বিভিন্ন ধরনের কি সাইড এফেক্ট আছে। হ্যাঁ ক্লিনিক্যাল কন্ডিশন তৈরি করতে পারে। ওকে ফাইন, কি কি আছে এখানে আমরা সবগুলো বলে ফেলছি অলরেডি। স্যার দেখেন আমার আসলে জানাই তো একত্রে 7 আচ্ছা 8 ভাই। 10টা যদি একত্রে জিনিস খায়, হ্যাঁ খাইলে কিন্তু এটা হয় বদহজম হয়ে যায় বা যে কোনো আবার বলেন প্রশ্ন, আবার বলেন কি প্রশ্ন? প্রশ্ন ঠিক করে মনে বলেন। করেন একত্রে মানুষে 4 5 6টা আইটেম খায়, খাওয়ার পরে কিন্তু কেউ বমি করে ফেলায়, কেউ আবার মনে করেন গ্যাস্ট্রিক ওভার, এটা কি সবাই? এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হয়। আপনি দেখেন বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখেন ওখানে তো আবার এক্সট্রা কোল্ড ড্রিঙ্কস খাইলে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস, তার মানে মূল কথা কি ডাইজেশন। আপনি খাবার খান কোনো প্রবলেম নাই যদি হজম করতে পারেন। যদি হজম করতে না পারেন তাহলে এটা কি হবে? ফুড পয়জনিংই তো হবে, তাই না? তার মানে আপনার হজম করার ক্যাপাসিটিটা আছে কিনা এটা আপনি বুঝে তারপরে খাবার খান। খাবারে কোনো আছে কিনা রিঅ্যাকশন এরকম আপনার খাবারটা যদি বডিতে হজম না হয়, এনজাইমেটিক ডিগ্রেডেশন না হয়, তাহলে এটা কি হবে? বিভিন্নভাবে আমার ইন্টেস্টাইন থেকে কি বদ হজম আকারে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। খাবারে ইন্টারাকশনের জন্য না, ওষুধে ইন্টারাকশন হয়, খাবারে কোনো ইন্টারাকশন হয়। ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য জানেন? দেখেন ফুড এবং মেডিসিন, ফুড এবং ড্রাগ দুইটাই আমরা খাই না, দুইটার মধ্যে পার্থক্য কি? একটা প্রতিরোধক। কোনটা? ইয়া, ওষুধটা। আচ্ছা দেখেন, আমরা বলি হালাল খাবার খাওয়া ফরজ, হালাল ওষুধের কথা কিন্তু আমরা কিছুই বলি না, তাই না? 100% হালাল ওষুধ নাম শুনছেন? আমার সাবান। এটা শুধু কি মিডিয়া পাবলিকেশন। হালাল সাবান, সাবান আবার হালাল হয় কেমনে? সাবান কি খান আপনি? ওকে দেখেন একটা জিনিস বুঝেন, হালাল খাবারের কথা বলতেছি কেন, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাই কিন্তু আমরা দেখেন খাবারগুলো আমার শরীরের অংশে পরিণত হয়, খাবার আমার ব্লাডে পরিণত হবে, খাবার আমার কি মাংসে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিড আমার মাংসে পরিণত হবে না? তার মানে খাবারটা আমার শরীরের অংশ। আর হারাম খাবার দিয়ে যে অংশটা তৈরি হবে সেটা কি মরার পরে জান্নাতে যাবে না, তাই না? তার মানে হালাল খাবার খাওয়া ফরজ, কিন্তু ওষুধ কি কোনো ওষুধে আপনার শরীরে থাকবে না। ওষুধ খাবেন, সে তার কাজ করবে, এক্সক্রিয়েশন হয়ে কি হবে, বের হয়ে যাবে। এটা কখনো আপনার শরীরের অংশে পরিণত হবে না। এখন ওষুধের ভিতরে আপনি যদি বলেন ফুড সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্টগুলো কিন্তু কোনো ওষুধের মধ্যে পড়ে না, তাই না? এটা কি খাদ্য পরিপূরক, খাদ্যের মাধ্যমে এই জিনিসগুলো আপনি নিতে পারছেন না, তখন আপনি কি ফুডের মাধ্যমে নিচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু শরীরের অংশে পরিণত হবে। আয়রন খাচ্ছেন, আয়রন দিয়ে কি হবে, রক্ত হবে না? রক্ত হবে কিনা? অ্যামাইনো অ্যাসিডের ইনজেকশন দিচ্ছেন, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি হবে, মাংস হবে না? তাহলে একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, একটা হচ্ছে কি মেডিসিন। আমরা সরাসরি কি মেডিসিন বলতেছি, তাই না? মেডিসিন মানে অ্যাজিথ্রোমাইসিন, ধরেন অ্যান্টিবায়োটিক্স। তাহলে অ্যাজিথ্রোমাইসিন আপনি খাবেন, এটা কি করবে, শরীরের ভিতরে যাবে, ব্যাকটেরিয়াগুলোকে মারবে, নিজে বের হয়ে যাবে। শরীরে কখনো স্টেবল থাকবে না। থাকতে পারে কতক্ষণ, 12 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এর থেকে বেশি থাকবে না। ক্লিয়ার? ফুড আপনার শরীরের অংশে পরিণত হবে, কিন্তু ওষুধটা কিন্তু কি শরীর থেকে বের হয়ে যাবে। তার মানে ওষুধ যাই হোক, আলটিমেট ফুডটাকে অবশ্যই কি করতে হবে, হালাল করতে হবে।
ঠিক আছে, তাহলে 3টা কোশ্চেন নেক্সট ক্লাসে পড়া থাকবে। কি কি কোশ্চেনগুলো একবার বলেন। আমরা একটু পড়াটা ধরি। স্যার আপনি বলেন ইরাচ্য ভয়েসেস কাকে বলে? দেখে দেখে বলেন। দেখে দেখে না দেখে আপনি আপনার যেটা বুঝছেন সেটা বুঝেন। পুরো ক্লাস শেষে কি বুঝছেন? মাথায় কিছুই ঢুকে নাই, সব মাথার উপর দিয়ে গেছে। দেখি এটা তো voices। আপনি বলেন ইরাচ্য ভয়েসেস কাকে বলে? ফিজিওলজিক্যাল কন্ডিশন আমাদের বডিতে ইরাচ্য ভয়েসেস বলে। গুড, বসেন। স্যার আপনি বলেন, ইরাচ্যপয়েটিন হরমোনটা কোথা থেকে তৈরি হয়? ইরাচ্যপয়েটিন হরমোনটা কোথা থেকে তৈরি হয়? আলফা গ্লোবুলিন থেকে, তাই না? আলফা গ্লোবিন থেকে তৈরি হয় না? বসেন। আপনি বলেন কিডনি কি তৈরি করে আলফা গ্লোবুলিন থেকে ইরাচ্যপয়েটিন তৈরি হওয়ার জন্য? আরবিসি কি তৈরি করে কিডনি? রেনাল ইরাচ্যপয়েটিন ফ্যাক্টর। ম্যাডাম আপনি বলেন কিডনি কখন রেনাল ইরাচ্যপয়েটিন ফ্যাক্টর তৈরি করে? যখন হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়া উচ্চারণই করতে পারছিলাম না। অ্যাটলিস্ট বাংলায় তো বলতে পারতেন, যখন অক্সিজেনের অভাব হয়, তাই না? অক্সিজেনের অভাবকে তো হাইপোক্সিয়া বলে। বসেন। ম্যাডাম বলেন অ্যামাইনো অ্যাসিড কিসের জন্য লাগে আমাদের দেহে? গ্লোবিন গ্লোবিন তৈরি হওয়ার জন্য। বসেন। স্যার আপনি বলেন আয়রন কেন লাগে? ভেরি গুড, হিম তৈরি হওয়ার জন্য। বসেন। ম্যাডাম আপনি বলেন ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি2, ভিটামিন বি1 এগুলো কেন লাগে? নর্মাল ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়াটার জন্য লাগে। বি কমপ্লেক্স বললাম না, ইরাইথ্রোপয়েসিসের বিভিন্ন স্টেপে লাগে এগুলো। একই বিষয় আসবে যদি বলি জিন কেন লাগে? ইরাইথ্রোপয়েসিসে হেমোসাইটোব্লাস্ট, প্রোনর্মোব্লাস্ট এই স্টেপগুলোতে কি লাগে? এগুলো লাগে। ওকে, বসেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এইটুকু পড়ে আসেন। নেক্সট ক্লাসে আমরা অন্য জিনিস পড়বো। আগে দেখেন পড়া কতটুকু মাথায় ঢুকছে। জি স্যার। আরেকটা বিষয় বলি, আপনাদের যে প্রবলেমগুলো